আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দাঁড়ান, একটু দাঁড়ান। জি, মিলে গেছে। এটা তো 41 নম্বর ভূতের গলি, তাই না? জি, কিন্তু আপনি কে? আমার নাম আসাদুজ্জামান আসাদ। আমি রিয়াজের চাচাতো ভাই। এটা তো রিয়াজ আহমেদের বাড়ি, তাই না? জি না, এ বাসার একটা রুম ভাড়া নিয়ে উনি থাকেন, ওই দোতলায়। আরে আসাদ, তুই? কোনো খারাপ খবর নেই তো? বেঁচে আছি, এই তো মেলা। তুই কেমন আছিস? চাকরি বাকরি? আর চাকরি বাকরি কোন রকমে চলছে আর কি। তা তুইও কি চাকরির খোঁজে? দেখি চেষ্টা করে। কেন, তোর সেই কলেজের কি হলো? উঠে গেছে। 30-40 জন ছাত্র, চলে। শুধু শুধু 2 বছর গাধার খাটনি খাটলাম। নামেই অধ্যাপক, এদিকে চুলোয় হাড়ি চড়ে না। তাই হুট করে ঢাকায় চলে এলি চাকরির খোঁজে না? তোরা না, আচ্ছা তোদের কি ধারণা ঢাকায় গাছে গাছে চাকরি ঝুলে আছে? কিন্তু চেষ্টা তো করতে হবে। দেখ আসাদ, আমি ঢাকা শহরে আছি 6 বছর হলো। কি করিনি আমি বল? টিউশনি করেছি, দোকানে কোনো সেলসম্যানের চাকরি করেছি, খেয়ে না খেয়ে থেকেছি, রাতে কোনো মসজিদে অথবা কোনো স্টেশনে ঘুমিয়ে থেকেছি, বুঝলি? এই শহরকে আমি হারে হারে চিনি। এর রক্ত মাংসে লেগে আছে বজ্জাতি। তোর মতো সরল নরম মানুষের জন্য এই শহর না। তাহলে কি আমি ফিরে যাব? আরে না না, এসেছিস যখন, এই দেখ দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগটা রেখে বস না। তুইও কি শহরটার মতো হয়ে গেছিস? ঠিক জানি না, তবে এ কথা হারে হারে টের পেয়েছি যে এ শহরে তুই টিকতে পারবি কিনা অথবা কত উপরে উঠবি তা নির্ভর করছে তুই কত বড় শেয়ানা। যেমন ধর, এই আমি যে কোম্পানিতে চাকরি করছি 3 বছর হয়ে গেল। হাড় ভাঙা পরিশ্রম, কিন্তু মাইনে যা পাই তাতে একারই ঠিক মতো চলে না। তাহলে তো আমি থাকলে তোর আরো অসুবিধা হয়ে যাবে। সে পরে দেখা যাবে। আগে বল, তোর প্রোগ্রাম কতদিনের? মানে কতদিন চাকরির চেষ্টা করবি বলে ঠিক করেছিস? আসলে বিসিএস রিটেনে আমি পাশ করেছি, 20 তারিখে ভাইবা। ভাবলাম একটু আগেই যাই, ভাইবাও দেওয়া হবে, ফাঁকে প্রাইভেট ফার্মে টার্মে একটু চেষ্টাও করা যাবে। দাঁড়া, আজ 5 তারিখ, 20 তারিখ ভাইবা, 15 দিন, সব মিলিয়ে বড়জোর 25 দিন, তাই তো? না না,
অতদিন না। বুয়া, বুয়া, আমার চাচাতো ভাই কদিন থাকবে, আজ থেকে দুজনের জন্য রান্না করবে, বুঝলে? যাও। আচ্ছা, এ বাড়িতে একটা সমস্যা আছে। আমি অফিস থেকে ফিরে এসে তোকে সব বলবো। তুই বরং গোসল টোসল সেরে একটা ঘুম লাগা, আমি অফিসে যাই। পেয়েছি। হঠাৎ কি হলো? সমস্যার সমাধান পেয়ে গেছি। কিসের সমস্যা? শোন, এবারে বস। এবারে সমস্যা হচ্ছে, শুধু এবারের কেন, ঢাকা শহরের সব বাড়িরই এই সমস্যা। ব্যাচেলারদের ভাড়া দিতে চায় না। আমি বিবাহিত হিসেবে এই ঘরটা ভাড়া নিয়েছি, বুঝলি? বাড়িওয়ালি খালাম্মা মাঝে মাঝে বউকে নিয়ে আসার জন্য চাপ দেয়। এরপর তোকে যদি দেখে, মানে আরো একজন ব্যাচেলর, তাহলে ওটারই তো সমাধান পেয়ে গেছি। গত শুক্রবার রাতে খালাম্মার কাছে খুব কান্নাকাটি করেছি। কেন? কারণ খালাম্মা বউ নিয়ে আসার জন্য ফাইনাল নোটিশ দিয়েছিলেন, তাই। চোখে কি সহজে শালা পানি আসে? যা হোক, শেষমেশ হেঁচকি তুলে বলেছি, আমার শ্বশুর জোরদার আর খুব নিষ্ঠুর খালাম্মা, বড় বাসা না নিলে মেয়েকে আমার কাছে আসতে দিবে না। তারপর আর কি, বউ প্রসঙ্গ আপাতত স্থগিত। এখন হচ্ছে তোর পালা। মানে এখন থেকে তুই হচ্ছিস আমার শালা। শালা? হ্যাঁ, ব্রাদার ইন ল। আজ সন্ধ্যায় খালাম্মার সঙ্গে তোর পরিচয় করে দেবো। ওরে বাবারে, আমি পারবো না। আরে ধুরো বোকা, তোকে কিচ্ছু করতে হবে না, আমি সব সামলে নেব। হঠাৎ যদি উটকো প্রশ্ন করে বসে? তুই খুব তমিজ সহকারে জি বলে চুপ করে থাকবি, আর যেই বিষয়টা সম্পর্কে তুই জানিস তখন শুধু হাত কচলাবি। এই যে এরকম জি, এই যে তুই জি বলে পজ দিলি না, আর সঙ্গে সঙ্গে আমি ক্যাচ করে নেব, বুঝলি? এখন থেকে তোর একটাই কথা, জি। ওকে, আমি তাহলে অফিসে যাই, তুই থাক। রিয়াজ অনেক বদলে গেছে। এটাই কি ঢাকার শিয়ানা সংস্কৃতি? শেয়ানা? আমি শেয়ানা? নয়তো কি, কত ফন্দি ফিকির করে আমাকে ফাঁসালে, তারপর বিবাহিত পরিচয় দিয়ে আমাদেরই বাড়িতে ঘর ভাড়া নিলে, এখন বিয়ের কথা তুললি। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? আমি তোমাকে ফাঁসিয়েছি? তুমি আমাকে ভালোবাসেনি, আমি তোমাকে ভালোবাসিনি? এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন প্রতিদিন তার খেসারত দিচ্ছি। তোমার অফিসে লাঞ্চ আওয়ারের 1 ঘন্টা তোমার রুটি কলা খাওয়া দেখছি, আর বসে বসে বাদাম খাচ্ছি। দেখো দীপ্তি, তুমি যদি আমাকে ভালো না বাসো, তুমি তাহলে যেতে পারো। ভালো চেহারা, বংশ ভালো, কোটিপতি বর পেতে তোমার কোনো অসুবিধা হবে না। চুপ করো, বাঁকা বাঁকা কথা বলবে না। টাকার কথা ভাবলে তোমার মতো স্ট্রাগলারকে ভালোবাসতাম না। কাপুরুষদের আমি ঘৃণা করি, মুখে বড় বড় কথা আর চাপে পড়লেই পালানো। আই হেট দেম। আমি কি সেরকম? সে প্রশ্ন পরে, এখন বলো আমাদের বিয়ে কবে হচ্ছে? 1.5 বছর পর। কি? চেঁচিও না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই যে এতদিন আমি না খেয়ে তিলে তিলে টাকা জমাচ্ছি, কার জন্য? 1.5 বছরের মধ্যে একটা সুন্দর বাসা ভাড়া নেব, মনের মতো করে সাজাবো, একটা লাল রঙের গাড়ি কিনবো, ওই গাড়িতে চেপে তোমাকে বিয়ে করতে যাব। এ আমার স্বপ্ন। ভাইজান, আপনি চাকরি করতে আইছেন? হ্যাঁ। ও মা, তুই বসে দিন কাটাইতেছেন কে? তা চাকরির ইন্টারভিউ না দিলে কি চাকরি হইবে নাই? রিয়াজ ভাই কত ইন্টারভিউ দিলে, তো এর পরে না চাকরি হইলে? কি আশ্চর্য, তোমার কি মাথা খারাপ নাকি? আজকে আসলাম আর আজকে ইন্টারভিউ?
ইন্টারভিউ কি তুমি বোঝো? ভাইজান আপনি বিসিএস পাস দিয়েছেন? কেন? বিসিএস পাস থাকলে চাকরি হইবে নে। মুই আর এক মেসেজে কাম করি, এই এনে 3 জন বিসিএস পাস আছে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, তুমি তোমার কাজ করো। আরে মোর খোদা, মুই ভালো কথা কইলাম, রাগ হইয়া গেল। খালাম্মা, এই হচ্ছে আসাদ, আসাদুজ্জামান আসাদ। আসসালামু আলাইকুম। আমার শ্বশুর বাড়ির কঠিন কংক্রিটে এক নরম গোলাপ। বাবা, রিয়াজ ভাই দেখি আবার কাব্যও করতে জানেন। কাব্য নয় দীপ্তি আপা, কাব্য নয়, চরম বাস্তবতা। ওর মতো নরম ভদ্র কোমল হৃদয়ের মানুষ ওর 14 গোষ্ঠীতেই নেই। কিছু মনে করিস না ভাই, ও আবার আমার ছেলেবেলার বন্ধু তো। তা তুমি কি করো বাবা? জি, কি আবার করবে? ওর বাবা মানে আমার শ্বশুর সাহেব ওকে কিছু করতে দেবে ভেবেছেন? বাংলায় অনার্স মাস্টার্স করে গ্রামে একটা কলেজ করেছিল 2 বছর আগে, এই গরিব ছাত্রছাত্রীদের জন্য। ওর বাবা সেটা উঠিয়ে দিয়েছেন, দিয়ে ঢাকায় পাঠিয়েছেন চাকরির জন্য। দেখেন খালাম্মা, ঢাকায় ওর কত বড় লোক আত্মীয় স্বজন আছে, কিন্তু ও এসে উঠেছে আমার মতো গরিব বন্ধুর কাছে। এখন আমি কি করব? ওকে ওকে বের করে দেব? না না না, এ তুমি কি বলছো? যতদিন চাকরি বাকরি না হবে এখানেই থাকবে। তা তুমি কি চাকরি করবে বাবা? জি, ও আবার কি চাকরি করবে? ধরেন বিসিএস রিটার্নে পাশ করেছে, এখন 20 তারিখে ভাইবা। এছাড়া মন্ত্রী, মিনিস্টার, সচিব সব ওদের জানাশোনা। না মানে সবাই তো আর নয়, অনেকেই আছে। তাছাড়া আসাদ একটা জুয়েল খালাম্মা, খেলাধুলা, গান বাজনা। আপনি গান জানেন? জি। তুই কি হাত কতলাচ্ছিস? জানে মানে টিভি রেডিও সব ফেল। এই একটা গান শুনিয়ে দে না, শোনা শোনা। প্লিজ আসাদ ভাই, একটা গান প্লিজ। দাঁড়ান, আমি ভাইয়ের হারমোনিয়ামটা নিয়ে আসি। গাও না বাবা, কতকাল এ বাড়িতে গান হয়নি। বাচ্চু গাইতো, এত ভালো গলা ছিল ওর, এখন আর গায় না। ওর গলায় আর সুর নেই। প্লিজ শুরু করুন। জি। এত করে বলছে যখন, অনেকদিন গায়নি তো, ভুল টুল হলে আজ না হয় থাক। এই কথাটি বলে আসসালামু আলাইকুম বাচ্চু ভাই। ঘন্টা ছেড়ো না। গুয়েতেমালার মুদ্রার নাম কি? কুয়েটজাল। আলজেরিয়ার দিনার। সবই তো পারিস। এবার খেলার জগৎ থেকে বলতো, প্রথম বিশ্বকাপ ফুটবল কোন বছর হয়? 1930। প্রথম বিশ্বকাপ ফুটবলে কোন দল চ্যাম্পিয়ন হয়? উরুগুয়ে।
না, তোর বিসিএস হবে। আমি ভরসা পাই না। আচ্ছা, আমার মাথায় আসে না সরকারি কর্মচারী হওয়ার জন্য উরুগুয়ের খেলার খবরের কি প্রয়োজন? আমিও বুঝি না। রিয়াজ, শুধু প্রিপারেশন ভালো হলেই বিসিএস এ হবে এমন কোনো গ্যারান্টি নেই। বিসিএস এখন অনেকটা ওই লটারির মতো। তার চেয়ে তুই আমার জন্য কোনো প্রাইভেট ফার্মে চেষ্টা কর। আরে রাখ তোর প্রাইভেট চাকরি, ওই কাজ মানুষে করে। শোন, হয় বিসিএস না হয় স্টার, সুপারস্টার। বুঝলাম না। আরে গাধা, তোর গলায় আছে সুরের জাদু। এখন দরকার শুধু একটা স্পটলাইট, ব্যাস। আমি যে করেই হোক তোকে দিয়ে কোনো জনপ্রিয় একটা ম্যাগাজিন অনুষ্ঠানে গান গাওয়াবো। আচ্ছা, তুই আধুনিক গান গাইতে পারবি না? পারবো না কেন? আধুনিক গানও তো গান নাকি? ব্যাস, আর কিচ্ছু লাগবে না। একটা গান হিট হলেই দেখবি তোর পেছনে সব ক্যাসেট কোম্পানি লাইন লেগে গেছে। তখন শুধু লাখ লাখ কপি ক্যাসেট আর লাখ লাখ টাকা। কত করে বলি ভাইয়া তুই দেরি করে ফিরিস না, তুই দেরি করে ফিরলে মা চিন্তায় অস্থির হয়ে পড়ে। কে শোনে কার কথা? আচ্ছা মা, তুমি বাকি, ভাইয়া কি আজ প্রথম দেরি করছে? প্রতিদিনই তো করে, কেন মিছি মিছি টেনশন করতে যাও? সে তুই বুঝবি না, যা তো এখান থেকে। তাই যাচ্ছি, তুমি থাকো এখানে। আসাদ ভাই কি আছেন? জি, আপনি আসুন। আসাদ ভাই, আপনাকে একটা খবর দিতে এলাম। জি বলুন। আগামী পরশুদিন আমরা কয়েকজন বন্ধু মিলে পিকনিকে যাচ্ছি, আপনাকে আমাদের সাথে যেতে হবে। পিকনিক? হ্যাঁ। আকাশ থেকে পড়লেন মনে হয়? না মানে আমি তো যেতে পারবো না। লজ্জা পাচ্ছেন? লজ্জা যাতে না পান সেজন্য প্রত্যেককে 2000 টাকা করে চাঁদা দিতে হবে। আপনারও চাঁদা ধরা হয়েছে। সর্বনাশ। কিন্তু দীপ্তি আপা, আমার জরুরি কাজ আছে, আমি যেতে পারবো না। আপনার কাজ আপনি অন্যদিন করবেন, আপনার কোনো কথাই শোনা হবে না। আপনি বুঝতে পারছেন না, আমার কাজটা অত্যন্ত জরুরি। সবকিছু ঠিক হয়ে গেছে, আপনি আমাদের সাথে যাবেন এবং গান শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবেন। এ তো আচ্ছা ফাসাদ। আমি এক্ষুনি জানাতে পারবো না। কখন জানাবেন? কালকে জানাবো। হ্যাঁ, অবশ্যই কালকে আমাকে জানাবেন যে আপনি যাচ্ছেন, ঠিক আছে? কারণ কালকের মধ্যে আমাদেরকে সব কেনাকাটা করতে হবে। পরশু সকালে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ, ঠিক আছে? কাল জানাবেন। কিও মিয়া, এনো ঘুমাইতেছেন নি? আরে হজরের আজান হরি গেছে, উঠেন উঠেন। আরে জুয়ান মানুষ, অন ঘুমাইতেছেন নি?
উঠেন। জি আরে অজু করিলাম। জি কি জি জি করেন? ওঠেন ওঠেন, নামাজ পড়িলাম। জি জি একজনের জন্য রান্না করো, আসাদ নেই। কোথায় গেছে? সেটা তোমার জানার দরকার নেই। তুমি একজনের জন্য রান্না করো, আজ এবং কাল দুদিনই থাকবে না। কিন্তু কালকে তো তোর পিকনিকে যাওয়ার কথা। কে বললো তোমাকে? আমি বলছি, আমি। হ্যাঁ তুমি? আমি মনে করেছিলাম বুয়া। সরি, কিছু মনে করো না প্লিজ। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আসাদ ভাই কোথায়? ও তো কাল রাতে ওর এক বন্ধুর কাছে গেছে, বললো আগামী পরশুদিন ফিরবে। সত্যি বলছো তো? কোথাও লুকিয়ে টুকিয়ে নেই তো? আশ্চর্য ব্যাপার, এই সাত সকালে মিথ্যে বলবো কেন? এই যাচ্ছ তো কাল, ফিরবে কবে? সেটা জেনে তোমার কি লাভ? তোমার সাথে কথা হবে 1.5 বছর পর, বুঝলে? বাচ্চু ভাই, কানাফরিদের অত্যাচারে যখন আমাদের গোটা মহল্লাটা অতিষ্ঠ, তখন আমরা 7 বন্ধু মিলে ডিসিশন নিলাম, যে করেই হোক কানাফরিদকে ঠেকাতে হবে। আমরা সফলও হলাম, ওদেরকে আমরা এলাকা ছাড়া করলাম। কিন্তু ওরা যখন কাউন্টার অ্যাটাকের সিদ্ধান্ত নিল, তখন আমরা বুঝলাম এক মনোবল ছাড়া আমাদের আর কিছুই নেই। ঠিক সেই মুহূর্তে প্রভাবশালী এক নেতা এগিয়ে গেল, আমাদের অস্ত্র দিল, টাকা পয়সা দিল, বাস সেই থেকে শুরু। ধীরে ধীরে অন্ধকার জগৎটা আমাদের গ্রাস করে নিল, বাচ্চু হয়ে গেল নাটা বাচ্চু, কানাফরিদের কাউন্টার পার্ট। এসব কথা এখন থাক বাচ্চু ভাই, আপনি খুব ক্লান্ত, একটু ঘুমিয়ে নিন। ঘুম আমার আসবে না আসাদ। ভাবতে পারো, শুধু টাকার জন্য আমার বন্ধুরা আমাকে গুলি করে, মেরে ফেলার জন্য সারা রাত আমাকে তাড়া করে বেড়ায়। বিশ্বাস হয় নাকি বিশ্বাস করা যায়? আপনার বন্ধু মানে অ্যাডভেঞ্চার? খবরদার, ওই নামটা আমার সামনে কখনো উচ্চারণ করবে না, নেভার। অ্যাডভেঞ্চার? শালা আমি বলে দিয়েছি, পুলিশকে আমি সব বলে দেবো, সব কটাকে আমি ফাঁসিতে ঝুলাবো। সরি, কিছু মনে করো না। আপনার জন্য আমার খুব করুণা হচ্ছে বাচ্চু ভাই, কত অসহায় আপনারা। আসাদ, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? বলিস কি রে,
তাহলে তো বাচ্চু ভাই খতম। ইয়া আল্লাহ, তুমি আমার সুপ্ত বাসনা পূরণ করতে চলেছ, তোমার দরবারে হাজার শুকর। আশ্চর্য, বাচ্চু ভাই মরে যাবার সঙ্গে তোর আবার কি সুপ্ত বাসনা? আছে বন্ধু, আছে। আগে প্রমিস কর কাউকে কিছু বলবি না। আমি তো কিছু বুঝলাম না। আগে প্রমিস কর। প্রমিস করলাম। শোন, দীপ্তির সঙ্গে আমার অ্যাফেয়ার আছে, আমরা বিয়ে করব, এটা কেউ জানে না। দীপ্তি আপার সঙ্গে? আসতে বল, আসতে। বাচ্চু ভাই মারা যাবার সঙ্গে এর কি সম্পর্ক? আরে গাধা, বাচ্চু ভাই থাকলে বিয়েতে বাধা দিতে পারে। আর এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, বাচ্চু ভাই মারা গেলে এ বাড়িটা কার হবে? দীপ্তির, তাই না? তার মানে তুই এই বাড়িটার লোভেই দীপ্তি আপাকে বিয়ে করবি? আরে না না, আমি কি এতই অমানুষ নাকি? আচ্ছা ধর বাচ্চু ভাই মারাও গেল না, আবার তোদের বিয়েতে বাধাও দিল না, তাহলে কি তুই দীপ্তি আপাকে বিয়ে করবি? নিশ্চয় করব। আরে বাচ্চু ভাই গেলে পুরো বাড়িটাই তো বোনাস। তুই আসলে ভীষণ বদলে গেছিস রিয়াজ। আমি আর তোকে চিনতে পারছি না। ওই যে প্রথম দিনে তুই বলেছিলি এই শহরটা বড় বজ্জাত, বড় নিষ্ঠুর। আমার মনে হয় তুইও এই শহরটার মতো পেয়ে গেছিস। নিজেকে আমার বড় বেমানান মনে হয়। আমি বরং চলেই যাই রে। আহা, তুই বড্ড সেন্সিটিভ আশার, ওসব নিয়ে তুই ভাবিস না তো। শোন, পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। আজ ঘুম, কাল থেকে আবার পড়া, ঠিক আছে? যা, কাপড় বদলে শুয়ে পড়। আরে বোকা, আমি আগের রিয়াজই আছি। কি বলতে কি বলে ফেলেছি, আর তাতেই তুই নে নে আয়, তাতে শুয়ে পড়। দীপ্তি আপা কেমন আছেন? আপনাদের সঙ্গে যেতে পারলাম না বলে দুঃখিত। আপনাদের পিকনিক কেমন হলো? আসলে আমার কোনো উপায় ছিল না। আপনার কথা শেষ হয়েছে? আপনি কি আমার উপর রাগ করেছেন? না। আপনি আমার পিছু নিয়েছেন কেন? আপনি আপনার জরুরি কাজে যান। আমি সত্যি খুব লজ্জিত। কি বলবো, আসলে আমি পালিয়ে গিয়েছিলাম দীপ্তি আপা। পালিয়ে গিয়েছিলেন? আপনি আপনার বন্ধুর কাছে জরুরি কাজে যাননি? না। কেন? তাহলে কোথায় গিয়েছিলেন? সেটা না হয় নাইবা শুনলেন। দেখুন আসাদ ভাই, আমি আপনাকে ভীরু হিসেবে দেখি না, সাহসী এবং সত্যকে ভয় না পাওয়া মানুষ হিসেবে দেখি। পিকনিকে যাবেন না ঠিক আছে, আমি তো আপনাকে টেনে হিচড়ে নিয়ে যেতাম না। পালালেন কেন? দেখুন, ঢাকা শহরে রিয়াজ ছাড়া আমার আর কেউ নেই, তাই অন্য কোনো বন্ধুর ওখানে যাবার প্রশ্নই ওঠে না। আমি আপনার আবদারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়েছিলাম। হোটেলে ওঠার সামর্থ্য আমার নেই। রাত কাটিয়েছি মসজিদে আর লেকের ধারে একটা ছাউনির মধ্যে। দুদিন দুবেলা খেয়েছি ফুটপাতের হোটেলে। নিদারুণ অর্থ কষ্ট আছে আমার। বাড়ি থেকে টাকা আনবারও কোনো উপায় নেই। আপনাদের পিকনিকের 2000 টাকা আমার কাছে স্বপ্ন তুল্য। এ কথা কেমন করে বোঝাই আপনাকে?
আই এম সরি আসাদ ভাই, আমি আসলে বুঝতে পারিনি, না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আসলে আমার মনটা খুব খারাপ, খুব। পিকনিক থেকে ফিরে দেখি ভাইয়া বাসায়, কি যে খুশি হয়েছিলাম, কিন্তু আজ 2 দিন হয়ে গেল তার মুখে কোনো কথা নেই। মা সারাক্ষণ কাঁদছে, আর কি যেন এক অজানা ভয় আমার মনে উকি দিচ্ছে। আমি ভাইয়াকে খুব ভালোবাসি আসাদ ভাই, খুব। মেরে ফেলবে তো। দেখছেন কিছু? জি না, আমরা কিছু দেখিনি। মনে থাকে যান, এই জায়গার মধ্যে যা হয়ে গেছে গা, তা আমি কিছু দেখেন না। একটা বুক খুললে অক্ষরে জলাই করে ভালো করলাম, মনে থাকবো? চল। رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه كتابا يوم يقوم الروح والملائكة। এখন আপনারাই আমাদের একমাত্র ভরসা। প্রত্যক্ষদর্শী হিসেবে আপনারা যদি সাক্ষী না দেন, তাহলে তো সঠিক বিচার আমরা পাবো না। কিন্তু খুনিরা আমাদের যেভাবে শাসিয়েছে, তাতে তো আমাদের নিরাপত্তা নিয়ে আমরাই শঙ্কিত। তাহলে কি এই খুনিদের বিচার তোমরা চাও না? প্রকাশ্য দিবালোকে আমার ছেলেকে খুন করে ফেললো তোমাদের চোখের সামনে। তোমরা তোমরা আমার সন্তান হত্যার বিচার কি তোমরা চাও না বাবা? আপনারা পুরুষ হয়ে যদি পিছু হতেন, আমরা মেয়ে হয়ে কোথায় দাঁড়াবো? আমার তো বাবাও নেই, ভাইও নেই। বাবা ছেলে তো আমার গেছে, এই খুনিদের বিচার না হলে আমাদের বাঁচতে দেবে না বাবা। তোমরা আমাদের বাঁচাও বাবা, বাঁচাও। খালাম্মা,
আপনি এত ভেঙে পড়ছেন কেন? ভয় নেই, আমরা সাক্ষী দেব। দেবে বাবা? নিশ্চয়ই সাক্ষী দেব, নিশ্চয়ই। সাক্ষী ভাই, ফাইনাল কথাটা মাথায় ঢুকছে নি? জি। তাও আরো একবার কই, মগজের ভিতরে বালা করে ঢুকে এলো। মামলার তারিখ মানে আগামী কালকা, তরে যেন কোর্টে না দেখি কইলাম। খালি তুই না, তোর লগে ডেঙ্গুটা আছে না, কি যার নাম? আসাদ। আসাদ দা। হ্যাঁ, হালার নয়া ঝামেলা ওইটারেও কোটি। তাহলে তবে কোর্টে দেখলে কোনো কথা নাক্কা, ওকে বাচ্চুর কাছে চালান গোড়া দেবো। আর 2 নম্বর কথা, আজ রাতের মধ্যে ওই ডেঙ্গুটারে লইয়া এলাকার ছাইরা ফুইটা যাবি গা। নজরে পড়লে কইলাম একেবারে। জি, আপনি যা বলবেন আমি তাই করব। তখন সাবাস বাঘের বাচ্চা। এই পটলা, ওরে যেমন চোখ বান্ধা আনছোস অমনে রাখে যা। রোকন না, তুইও লগে যা। যা। কি ব্যাপার, ব্যাগ গোছাচ্ছিস কেন? কথা বলার সময় নেই, তোরটা গুছিয়ে নে জলদি। আহা, কি হয়েছে আগে বলবি তো? যা বলছি তাই কর, আগে এখান থেকে বের হই, তারপর সব বলবো। না, আগে বল কি হয়েছে। ওরা আজ আমাকে ধরে নিয়ে গেছে, ফাইনালি বলে দিয়েছে তোকে বা আমাকে বা আমাদের দুজনকে মামলায় সাক্ষী দেওয়া তো পরের কথা, কালকে কোর্ট এলাকায় দেখা মাত্রই গুলি করে মেরে ফেলবে। আর বলেছে আজ রাতে এই এলাকা ছেড়ে চলে যেতে। আমি কি তোকে বোঝাতে পেরেছি? তাহলে কি আমরা সাক্ষী দিচ্ছি না? প্রশ্নই ওঠে না। আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমাদের কি কোনো দায়িত্ব নেই? কিসের দায়িত্ব? সামাজিক দায়িত্ব, মানবিক দায়িত্ব। দেখ আসাদ, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। তাহলে তুই খালাম্মাকে কথা দিলি কেন? কেন বললি যে আমরা সাক্ষী দেব? কথা দিলে কি কথা রাখতে হবে? আমরা ফেরেশতা নাকি? আমাদের জীবনে কোনো মূল্য নেই? আমাদের জীবনে কোনো মূল্য নেই? তুই ঢাকা শহরের খবর রাখিস? এই মাস্তানদের কতখানি ক্ষমতা তুই জানিস? দিনে দুপুরে খোদ আদালত প্রাঙ্গণে মানুষ খুন হচ্ছে, কার সঙ্গে লড়াই করবি তুই? দায়িত্ব? এই শহরে টিকে থাকার জন্য খেয়ে না খেয়ে উদয়স্ত পরিশ্রম করে আর বুদ্ধি খাটিয়ে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি। উপরে ওঠার সিঁড়িতে দাঁড়িয়ে কোন এক বাচ্চু মাস্তানের জন্য আমি নিজের জীবন দিয়ে দেব? ওই বাচ্চু মাস্তান কিন্তু দীপ্তি আবার বড় ভাই। তাতে আমার কি? স্বার্থপরের মতো পালিয়ে গেলে সে কি আর কোনোদিন তোকে ভালোবাসতে পারবে? দীপ্তির ভালোবাসা ধরে রাখার জন্য আমাকে গুলি খেয়ে মরতে হবে? পৃথিবীতে দীপ্তির অভাব আছে? ভালোবাসা? দীপ্তি, তোমাকে চিনতে অনেক দেরি হয়ে গেল রিয়াজ। আমার ভাবতে ঘেন্না হচ্ছে, তোমার মতো কাপুরুষকে আমি ভালোবেসেছিলাম। ছি, ছি। তো এসে গেছে। আসাদ, রিয়াজ কোথায়? ও চলে গেছে। চলে গেছে? কোথায়? কোর্টে? ও সাক্ষী দেবে না। এই যে চিঠি। আসাদ, কাল সারা রাত আমি আমার মৃত বিবেকের সঙ্গে যুদ্ধ করেছি, কোনো লাভ হয়নি, তাই চলে যাচ্ছি। তুই বলবি পালিয়ে গেলাম, হয়তো তাই। সাবধানে থাকিস, পারলে তুইও পালিয়ে যাস, অন্তত বেঁচে তো থাকবি। তা আসাদ সাহেব, আপনি এখন কি করবেন? পালিয়ে যাবেন? আমি তো এই শহরটার মতো ধূর্ত হয়ে উঠতে পারিনি, তাই পালাতে পারলাম না। আমি সাক্ষী দেব। আমাদের উপর দয়া করে? অবশ্যই, তবে শুধু আপনাদের উপর নয়, এই শহরের সমস্ত পলায়নপর মানুষের উপর দয়া দেখিয়ে
আমি সাক্ষী দেব। বাহ বাহ আসাদ সাহেব, আপনি দায়িত্বকে বলছেন দয়া। আচ্ছা দীপ্তি আপা, এই খুনটা বাচ্চু ভাইয়ের না হয়ে যদি অন্য কারো হতো এবং তা আপনার চোখের সামনেই হতো, খুনিরা অহরহ আপনাকে অস্ত্রের মুখে হুমকি দিত, তাহলে আপনি কি কোর্টে যেতেন সাক্ষী দিতে? আর কোর্টেই বা কিসের নিরাপত্তা বলুন খালাম্মা? আপনি কি দীপ্তি আপাকে যেতে দিতেন কোর্টে সাক্ষী দিতে? এসব তুমি কি বলছো আসাদ? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। খালাম্মা, এ কদিনে ফাঁপা রং মাখায় শহরটাকে আমি খুব ভালো করে চিনেছি। সবাই নিজের নিজের খোলসের ভিতর দরজা জানালা বন্ধ করে ভাবছে আমার তো কোনো ক্ষতি হয়নি, আমি কেন যাব? অথচ যার ক্ষতি হচ্ছে সেই বুঝতে পারছে সে কতটা একা। অহরহ ঘটছে অঘটন, কিন্তু কেউ এটাকে সামাজিক দায়িত্ব মনে করে এগিয়ে যাচ্ছে না। দু চারজন যাও বা ব্যতিক্রম আছে, তাদেরও লাশ পড়ে যাচ্ছে, আমারও হয়তো লাশ পড়বে। তবু আমি সাক্ষী দেব দীপ্তি আপা, কারণ এটা আমার দায়িত্ব, আর এই স্বার্থপর শহরটার প্রতি আমার দয়া। চলুন। ফরিদ ভাই মানে সেই সন্ত্রাসী কানা ফরিদ? হ্যাঁ, মনে হচ্ছে আবার সেই মহল্লাটার দখল নিল। ওর বিপক্ষে আবার হয়তো নতুন এক বাচ্চু জন্ম নেবে। চলুন আমরা আমাদের কাজে যাই।